আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকা ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকেই আমাকে সেনাবাহিনী সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন। অনেকেই জানতে চান যে সেনাবাহিনীতে আসলে কি হচ্ছে। কেউ কেউ খুব স্পেসিফিক জিজ্ঞেস করেছেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি বন্দী, জামাত নাকি এই তাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি তার সহায়তায় ক্ষমতা দখল করতে যাচ্ছে। আবার অনেকে বলেন যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে, বা ওয়াকার বা সেনা ব্যাকড কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে। তো এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না। পরিস্থিতি থমথমে, পরিস্থিতি গুমট, পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো এসেছে, আমি এই সংক্ষিপ্ত পর্বে প্রশ্নগুলোর উত্তর বরং দিই। আর তেমন বিশ্লেষণে আজকে যাব না। যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধহয় জামাত, হিজবুত তাহরির ভর্তি, আহ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম। এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত 16 বছরের মতো ক্ষমতায় ছিল, এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন, রিক্রুটমেন্ট, এখানে একটা ফিল্ট্রেশন ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে, যদিও সবখানে করা হয়নি, কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে। তারপরেও মনে রাখবেন যে সেনাবাহিনীতে, বর্তমান সেনাবাহিনীতে 70%-এর বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল, যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না, তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে। কারণ সেনাবাহিনী, ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না। সুতরাং সেনাবাহিনী মানেই জামাত, সেনাবাহিনী মানেই হিজবুত তাহরির, দিস ইজ এ প্রোপোগান্ডা। মনে রাখবেন যে এটা একটা অসত্য, এটা সত্যি না, এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য। সামরিক, বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে। সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপোগান্ডা। এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা, এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই। এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না। তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না। এটা সত্যি, তিনি ক্ষমতা নেবেন না। হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই, অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে। তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক, এবং সেটি হলো জামাতি ইসলামী। তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে মানে সম্পৃক্ত। আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন। সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না। সেনাবাহিনীর ভেতরে, বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে 25 জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল, সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে, বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন। কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি। তাকে বলা হয়েছিল, তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার, সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড ইন্টারভেন। হি ডিডন্ট অ্যাগ্রি, তিনি রাজি হয়নি। আরো স্পেসিফিক ভাবে 10-12 জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার, সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে।
আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে। তিনি চুপ করে শুনেছেন, কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি হার্টের রোগী, আমি অসুস্থ হয়ে পড়ছি, এত চাপ তো আমি নিতে পারছি না, কি ঝামেলার মধ্যে আমি পড়লাম। এবং মানে এমনও হয়েছে যে রাত 1টা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন, একের পর এক মিটিং করেছেন। সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন। ফয়জুরের নেতৃত্বে একটা গ্রুপ, অমুকের নেতৃত্বে একটা গ্রুপ, তমুকের নেতৃত্বে একটা গ্রুপ। এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত 1টা পর্যন্ত মিটিং করেছেন। কিন্তু তিনি শুধু শোনেন, কিন্তু তিনি কোনো কাজ করেন না। তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন। এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত প্রীতি, এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন। এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম যে জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট, বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে, যেখানে জাতিসংঘে ইউএন পিস কিপিং মিশনের বাজেট কার্টেল হয়েছে, 1/4 বাজেট কমে গেছে। সেখানে অন্য অন্য দেশ যেগুলো ছিল সোমালিয়ার, মানে ওই দেখা যাচ্ছে অন্য দেশের আনুপাতিক হারে নাম্বার কমিয়েছে, 25% বা এরকম, আর বাংলাদেশে 100% ব্যাক করা দিচ্ছে পুলিশের কন্টিনজেন্টটাকে। তার মানে বাংলাদেশ ওই 25% কাটেল হলেও বাংলাদেশের জন্য এটা আরো বেশি কাটেল হচ্ছে, বাংলাদেশের জন্য খুব বেশি আহ, সুবিধা নেই। এদিকে যেসব সেনা কর্মকর্তা বর্তমানে ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে বন্দী রয়েছেন, তাদের ওয়াইফরা গত পরশুদিন আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে, এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে বলে অনুরোধ করেছেন। কিন্তু সেখানেও জেনারেল ওয়াকার সেই একই, মানে তিনি সোনাউল্লাহ, তুমি শুনে যান, কোনো কথা বলেন না এবং কোনো অ্যাকশন তো নেনই না। সুতরাং ভাবিদের মধ্যে, ক্যান্টনমেন্টে ভাবিদের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। এবং এই সব ঘটনায় জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন। তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না। তার দেশের বাইরে ট্যুর ছিল, সৌদি আরবে, সেটা জানি। ভারতে যাওয়ার কথা ছিল, সেটা না যেয়ে অন্যদের পাঠিয়েছেন। এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না, তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন। তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ, সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেইন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন। এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে। সো তার একটা হিডেন এজেন্ডা আছে, মিশন আছে জামাতকে ক্ষমতায় আনার। সেটা একদিকে যেমন, তেমন তিনি আবার ওদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না। এমনকি আমেরিকা, তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না, কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না। আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে। এবং ভেতরে যারা বিভিন্ন সময়ে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে, জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে, তারাও কিন্তু ক্রমে ক্রমে, মানে তারাও জোটবদ্ধ হচ্ছে, তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকারকে বলেছে যে স্যার, ইউ শুড রিজাইন অ্যান্ড গো। আপনি কাউকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান করে চলে যান, দেন উইল টেক কেয়ার অফ। এইটা পর্যন্ত তাকে বলা হয়েছে, কিন্তু সেখানেও তিনি কোনো কথা বলেননি। সুতরাং এই যে এতগুলো ক্ষোভ, এতগুলো অফিসারদের ক্ষোভ, এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তবে যারা বলছেন যে জামাতের ব্রিগেডিয়ার আজমির সহায়তায় জামাতপন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে, আর্মির ক্ষমতা নিচ্ছে এবং জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী, তাদের এই তথ্যটি সঠিক না। জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী না, কিন্তু তিনি স্বেচ্ছাবন্দী বলা যায়, নিজস্ব নিরাপত্তার গেরাটপের মধ্যে নিজেকে আটকে রেখেছেন। সুতরাং ক্যান্টনমেন্টের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করবার কিছু সময় আসেনি।
কিন্তু আবার ক্যান্টনমেন্ট থেকে চোখও ফিরিয়ে রাখা যাবে না। এনি ডে, এনি টাইম, এনিথিং মে হ্যাপেন। আপনারা জানেন যে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আয়োজকরা এই বৈঠকটিকে বলছেন যে ধন্যবাদ জ্ঞাপন বৈঠক। কিন্তু এই বৈঠকটা শেষ হয়েও হইল না শেষ, এমনটাই প্রতীয়মান হচ্ছে। কারণ বৈঠক শেষে যেটি বোঝা গেল যে এই বৈঠকে জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, স্পষ্ট করেনি জামাত, শর্ত দিয়েছিল এনসিপি এবং সই করবে না 5টি পেট সর্বস্ব ছোটখাটো দল। এমনটাই উঠে এলো গতকালকের বৈঠকে। জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতভেদ গতকালকে আরো স্পষ্ট হয়েছে। আমি শুরুতেই যেটি বললাম, গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে নেতারা প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনেই রাজনৈতিক দলের নেতারা সনদ নিয়ে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেন। যদিও ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া বৈঠকটি ধন্যবাদ জ্ঞাপনের জন্য ডাকার কথা বলা হয় কমিশনের তরফ থেকে। এই বৈঠকের পর দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপে তাদের আগের অবস্থানই তুলে ধরেন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের 2 দিন আগে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকে কমিশন। বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও অংশ নেন। বৈঠকের পর 5টি বাম ধারার দল ঘোষণা দেয় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। স্বাক্ষরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার শর্ত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, অন্যথায় আলোচনা করে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছে দলটি। স্বাক্ষরের বিষয়ে হা না স্পষ্ট কিছু না বলে জামাত নেতারা জানিয়েছেন সনদ স্বাক্ষরের বিষয়ে কোনো অনিশ্চয়তা তারা দেখছেন না। তবে আগের মতো দলটির নেতারা আসছে নভেম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে গণভোট দাবি করেন। একই দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক ও বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে সনদের সবার সব মতামতই থাকছে। অর্থাৎ এটি স্পষ্ট যে জুলাই সনদ নিয়ে বিভেদ আরো জোরালো হলো, স্পষ্ট হলো। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর হবে, কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি হবে সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে। এবং এই সনদ বাস্তবায়ন কি হবে, বাস্তবায়ন নিয়ে জামাত এনসিপির বিভেদ, আবার বিএনপি মনে করছে, বিএনপি বলছে যে আগামী সরকার, আগামী সংসদ এটি বাস্তবায়ন করবে। শেষ পর্যন্ত কি হবে আমরা নিশ্চয়ই দেখবার জন্য অপেক্ষা করছি। আগামীকাল কি ঘটতে যাচ্ছে, জুলাই সনদ কি আদৌ স্বাক্ষর হতে যাচ্ছে নাকি হতে যাচ্ছে না, সেগুলো দেখবার জন্য আগামীকাল পর্যন্ত আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। অবশ্য গতকালকে এনসিপি সুস্পষ্ট করে জুলাই সনদে স্বাক্ষর করা না করা বিষয়ে কোনো কিছু না জানালেও আজকে তারা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে মূলত 3টি দাবি জানিয়েছে। এই দাবির সারমর্মের কথা যদি আপনি বলেন যে তারা এখনই জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এমনকি গণভোট করে হলেও আইনি ভিত্তি চায়, নইলে তারা আগামীকাল স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের দাবিগুলো কি সেটি একটু আমরা যদি দেখে নেই। যে দাবি 1, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান। দাবি 2, জুলাই সনদের 84টি সংস্কার নিয়ে গণভোট হবে। এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে। দাবি 3, গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে
সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ করা হলে তা জনগণের সঙ্গে ছল চাতুরি করা হবে বলে মনে করে এনসিপি। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হব না। অর্থাৎ জুলাই সনদ নিয়ে সরকারি দল, সরকার সৃষ্ট দল এবং এটিকে কিংস পার্টি বলা হয়, এনসিপি একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। অর্থাৎ জুলাই সনদকে আদৌ আগামীকালকে কি হবে, এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে। আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি এই সন্ধ্যার আগে যে আগামী 170 ঘন্টা অর্থাৎ 7 দিন 22 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পরিস্থিতি কি হতে পারে, তার ফলাফল কি হতে পারে, আমি আমার তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আগামীকাল থেকেই বেসিক্যালি বাংলাদেশের আকাশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। সেখানে অনেকগুলো কারণ এখানে আছে এবং কি কি হতে পারে, কিভাবে হতে পারে, অতটা ডিটেলসে আমি যেতে চাচ্ছি না। আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের অভিজ্ঞতায় বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বিষয়গুলিকে মেলানোর চেষ্টা করবেন। কৌশলগত কারণেই অনেক বিষয় আমি খোলাসা করব না। আগামী পরশুদিন 17 অক্টোবর এই ডেভিল ইনুস দখলদার বাহিনী একটা জুলাই সনদ নামে একটি ভবিষ্যৎ পরিকল্পনা, ইনুসের যে গ্যাং, এই গ্যাং মিলে সবাই মিলে সেটাকে অনুমোদন দিবে। যদিও এর মধ্যে কিছু হলেও মত পার্থক্য আছে, সেই মত পার্থক্য আমার বিবেচনায় অতটা ধর্তব্য নয় এবং সেই মত পার্থক্য গোছানোর জন্য ইনুস এই মুহূর্তে, এখন 8টা বাজে, এই মুহূর্তে ইনুস সেন্টার মিন্স যমুনাতে ওই রাজনৈতিক দলগুলো নিয়ে বিশেষ জরুরি সভায় বসেছে। এখানে দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে সবাইকে একসাথে রাখার একটা কৌশল, আর একটা বিশেষ পরিস্থিতি যে সৃষ্টি হতে যাচ্ছে, এটা এই 3 দলের, ইনুস, বিএনপি, জামাত, এই 3 গোষ্ঠীর, এই 3 চক্রের মোটামুটি সবাই অবহিত। যেমন মির্জা ফখরুল আলমগীর আজকে খুব নিবেদন করে জামাতকে উদ্দেশ্য করে বলেছে, দয়া করে আর পানি ঘোলা করবেন না, ফ্যাসিবাদ আসার রাস্তা সুযোগ মানে কি বলে, ফ্যাসিবাদ আসার রাস্তা পরিষ্কার করবেন না, আমাদের এই অর্জন বিনষ্ট হতে দিবেন না। ফখরুল সাহেবের ধারণা, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, সামনে যে টর্নেডো আসতেছে সেই টর্নেডো থেকে রেহাই পাবে, ধারণা। বাট এটাও ধারণা করে রেহাই পাবে না, তারপরেও রাজনীতিতে সহসায় আত্মসমর্পণ করার সুযোগটা খুব কম, শেষ পর্যন্ত লড়ে যাওয়া, এটাই রাজনীতির একটা বিধান। এখন ইনুস সবাইকে আবার সে বুঝতে পেরেছে সে বড় রকমের ঝামেলায় পড়তে যাচ্ছে, যা গত 14 মাসে কখনো এরকম হয়নি। প্রথম হলো
জুলাই সনদ নিয়ে আগে থেকেই আমরা জানতাম এটা যখন চূড়ান্ত পর্যায়ে আসবে তখন তার উপরে চূড়ান্ত আঘাত আসবে। দ্বিতীয় হচ্ছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন 15 সদস্য বা 25 জন অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুরো সেনাবাহিনীকে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক তার বিপক্ষে ঠেলে দিয়েছে এবং সেনাবাহিনীর আর ডানে বায়ে পিছনে কোনো রাস্তা নাই এটাকে প্রতিহত করা ছাড়া, এবং তারা প্রতিহত করবে। আমি যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তাতে এটাই প্রতীয়মান হচ্ছে আমার কাছে, সেনাবাহিনী হ্যাজ টেকেন এ ভেরি সিরিয়াস স্ট্যান্ড। এখন সেটা তারাই তথাকথিত এই ভুয়া ট্রাইব্যুনালকেই তারা মানে না। এই কয়েকদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে আপনারা দেখবেন এরকম একটা কিছু আসতেছে যে ট্রাইব্যুনালকেই তারা স্বীকার করবে না। দ্বিতীয় হচ্ছে, যে সনদের কথা বলে হচ্ছে, এই সনদ আইনগত কোনো ভিত্তি নেই। এই সনদ দেশকে, মুক্তিযুদ্ধকে বুলুণ্ঠিত করার একটি দলিল। যত দলেই যত কিছু এটার মধ্যে স্বাক্ষর করুক, প্রজ্ঞাপন রাষ্ট্রপতির কাছ থেকে আসতে হবে, রাষ্ট্রপতিকে প্রজ্ঞাপনে স্বাক্ষর করতে হবে। গণভোট করার জন্য হোক আর এই সনদকে সংবিধানের অংশ করার জন্য হোক, সেটা রাষ্ট্রপতির আদেশ লাগবে। এখন পর্যন্ত, কালকে কি হবে আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমার তথ্য উপাত্ত এবং বিশ্বাস, রাষ্ট্রপতি এ ধরনের কিছুতে সই করবেন না। এবং এই দুইটা বিষয় মিলেই এটি চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের বর্তমান অবস্থাটা আপনারা কে কিরকম জানেন আমি জানি না। সেনাবাহিনী ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি, আনসার, সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে গেছে এবং সেনাবাহিনী সকল বাহিনী প্রধানদেরকে বিশেষ নির্দেশনা জারি করে দিয়েছে। যেটা কি সেটা আমি আর বলতে চাচ্ছি না, বাট এই ডেভিলের হাতে বিশেষ কিছু সৃষ্টি করার মতো, বিশেষ নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করার মতো ওই সুযোগ আর নাই। ধরেন সাজ্জাদ আলী, ডিএমপির কমিশনার, সে আজকে বলেছে যে ট্রাইব্যুনাল থেকে যে ওয়ারেন্ট জারি হয়েছে সেনা কর্মকর্তাদের নামে, সেই ওয়ারেন্টের কপি তার কাছে এখনো পৌঁছেনি। দেখেন, এই যে রাজাকারের বাচ্চা রাজাকার তাজুল, এই যে বড় বড় গলা করে প্রেসে লম্বা লম্বা কথা বলে যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে, পুলিশের কাস্টডি দিতে হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, তার কোনোটাই বাস্তবায়ন হবে না। যা ডিএমপি কমিশনারের কথা স্পষ্ট। আমি বলতে চাচ্ছি না তারা পায় নাই, আমি বলতে চাচ্ছি না তারা পেয়েছে, কিন্তু সে বলে দিয়েছে তাদের কিন্তু পৌঁছে নাই, এবং ক্যান্টনমেন্ট থানায়ও এইসব পৌঁছে নাই। এবং আমার কাছে এরকম তথ্য এসেছে যে সমস্ত অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছিল, তারা যেসব জায়গায় পোস্টিং ছিল ওই ধরনের থানায় যে কাগজপত্র নথি পাঠানো হয়েছে সেগুলি আবার টেক ব্যাক করা হয়েছে, যাতে কোনো অ্যাকশনে না যায়। বা অ্যাকশন তো প্রশ্নই আসে, পুলিশকে আর্মি অ্যারেস্ট করতে যাবে? বাংলাদেশের পুলিশ প্রশ্নই আসে না। তো তারপরেও ওগুলোকে আবার ফেরত আনা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ কথা হচ্ছে, এই সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার বলেছে, সেনাবাহিনী যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব। আই রিপিট, সেনাবাহিনী যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব। আজকের কথা। সো সেনাবাহিনী অলরেডি হ্যাজ টেকেন দি কন্ট্রোল অল law and order forces.
এখন কথা হচ্ছে, এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ইনুস এই পরিস্থিতিকে কিভাবে সামাল দিবে? ইনুস কি বলবে যে ঠিক আছে, আমি সেনাবাহিনীর ব্যাপারটা আপাতত স্থগিত রাখলাম, এবং ইনুস কি বলবে যে জুলাই সনদ কিছু কিছু ত্রুটির কারণে আমরা এখনই করতেছি না, সময় নিলাম? এই দুটা যে কোনো একটা বললেই ধরে নিতে হবে ইনুসের পতন অবশ্যম্ভাবী। আবার দুইটা একটাও না না বললে তারপরেও তাকে তার সার্ভাইভ করার কোনো ওয়ে নাই, ওয়ে আউটই নাই তার। রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া তো অনেক পরের ব্যাপার। অন্যদিকে কেন আমি 170 ঘন্টা বললাম? আমি হিসাব করেই বলেছি, 21 অক্টোবর অ্যাপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের উপরে শুনানি হবে। হতে পারে শুনানি পিছাই দিতে পারে, আবার নাও হতে পারে। যদি শুনানি হয় তাহলে ধরে নিতে হবে যে সমঝোতার ভিত্তিতেই, ইনুস বিরোধী শিবিরের সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকারের শুনানি হচ্ছে। কারণ কোনো অবস্থাতে ইনুস চাইবে না শুনানি হোক। সে কারণে শুনানি হলেই তত্ত্বাবধায়ক সরকার আসবে, এবং সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট উইল বি ডিজলভড। ওখানে নির্দেশনা থাকবে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, এবং বলা থাকবে হয়তো আই গেস অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বড় রাজনৈতিক দল, এখানে কোনো দলের নাম বলা থাকবে না, হয়তো স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে, হয়তো বলতে পারে 10 জন 12 জন, যে কোনো একটা সংখ্যা তারা বলে দিতে পারে। এই সংখ্যার একটা উপদেষ্টা পরিষদ গঠন করে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে, রাষ্ট্রপতির নির্দেশে আগামী 3 মাসের মধ্যে বা 6 মাস যেটাই হোক, বা বাস্তব অবস্থা কনসিডারেশনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সো এই কারণে আরো কিছু ব্যাপার আছে, সেই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। এই কারণে আগামী 170 ঘন্টা মানে 22 তারিখ পর্যন্ত দেশের পরিস্থিতি অনিশ্চিত বলতে পারেন, আবার সুনিশ্চিত অগ্রগতির দিকে ধাবিত হবে, যেখানে ইনুস নামে কেউ থাকবে না। এখন এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের কি ভূমিকা হবে? আওয়ামী লীগের কি ভূমিকা হবে এটা সিদ্ধান্ত নেয়া এবং দেয়া দুইটিরই একমাত্র এখতিয়ার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শুধু দেশপ্রেমিক সকলকে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে অনুরোধ করব, ধৈর্য ধারণ করুন, সতর্ক থাকুন এবং প্রস্তুত থাকুন। সেরকম পরিস্থিতি সৃষ্টি হলেই মাননীয় প্রধানমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং যথাযথ নির্দেশনা দিয়ে সেগুলো পালন করার আহ্বান জানাবেন। আরো কিছু কথা বলতে পারতাম, বিশেষ কারণে, কৌশলগত কারণে, নিরাপত্তার কারণে, পরিস্থিতিকে পজিটিভ ডাইরেকশনে বাধাহীনভাবে যাওয়ার কারণে আমি আর ডিটেলস কিছু বলছি না। আমি শুধু আবারও বলবো, আপনারা আশাবাদী হতে পারেন, দেশ রসাতলে যাবে না। দেশকে আমরা আবার ট্র্যাকে ফিরিয়ে আনবো। এই যত আবর্জনা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় ময়লা সাফ করা হবে। যে সমস্ত কেমিক্যাল দিলে পরে ময়লা সঠিকভাবে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা ময়লা সাফ করতে পারি নাই অতীতে, কিন্তু এবার অতীতের সকল অভিজ্ঞতাকে সামনে রেখে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করলে
যথাযথভাবে ময়লা সাফ করা যাবে সেই কেমিক্যালই আমরা এবার ব্যবহার করব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে জাতির প্রতি আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আছে, এবং সামনের দিনগুলো একটু কঠিন, একটু উদ্বেগের, একটু উৎকণ্ঠার হলেও বাংলাদেশ তার সঠিক জায়গায় পৌঁছবে। কিভাবে সেটা বলছি না, বাট পৌঁছবে ইনশাআল্লাহ। শুধু প্রস্তুত থাকুন। সময় মতো যখনই প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিবে, সেই নির্দেশনা যেন উনি যদি এক বলে আমরা যেন পাস করতে পারি, আমরা যেন 10 করতে পারি, পুরা জাতিকে, পুরা বিশ্বকে আমরা প্রমাণ করে দিব আমরা ট্র্যাপড হয়েছিলাম, আমাদের পিছন থেকে ছুরি মারা হয়েছে, সামনের থেকে আমাদেরকে মোকাবেলা করার শক্তি এদেশে কারো নাই। আমরা সামনে দিনের আলোতে সেই কাপুরুষদের, সেই কুলাঙ্গারদের, দেশের কুলাঙ্গারদের পরাজিত করে আমরা সেটা বিশ্বকে আমরা দেখাবো ইনশাআল্লাহ।